ওকে, আমরা 2 নাম্বার ক্লাস শেষ করছি নাকি? 3 নাম্বার ক্লাস আজকে। তো মোটামুটি একটু বড় আছে 3 নাম্বার ক্লাস। আমি প্রতিটা ক্লাস অর্থাৎ প্রতিটা কাজ করার ক্ষেত্রে একটু ভাগ ভাগ করে নেই, আলাদা আলাদা করে নেই। ঠিক আছে, যেন এই বুঝতে সহজ হয় এবং কাজটা কি সেটা যেন ইজি বোঝা যায়। ওকে, প্রথম যেই কাজটা আমি সিলেক্ট করলাম, যেটাকে আমি কাজ করব, সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে লেখা আছে বোল্ড, অর্থাৎ কন্ট্রোল বি প্রেস করলেও বোল্ড হবে। এই যে কন্ট্রোল বি, বোল্ড। বোল্ড মানে হচ্ছে লেখা গাঢ় করা। লেখা গাঢ় করা সবগুলা যেরকম আছে তার চেয়ে এটা একটু গাঢ় আছে, লেখা গাঢ় করা। নিচেরটাকে কাজ করলাম, এটাকে করলাম হচ্ছে ইটালিক, লেখাকে বাঁকা করা। এই যে লেখা একটু বাঁকা করা। তারপর নিচেটা করলাম, সেটাকে হলো আমার লেখার নিচে আন্ডারলাইন দেওয়া। আন্ডারলাইন আমি অনেকগুলো ফরম্যাট আছে, অনেকগুলো স্টাইল আছে, যেটা আমি ব্যবহার করতে চাই ওইটা আমি ব্যবহার করব। সাপোজ এটা আমি ব্যবহার করলাম। এখন আন্ডারলাইন মানে যে কালার দিলাম, যে এটা কালার দেওয়ার প্রয়োজন, আপনি এখানে অ্যারো বাটনে ক্লিক করেন, এই যে আন্ডারলাইন কালার ক্লিক করেন, এখানে আপনার যেটা ভালো লাগে ওইটা আপনি এখানে অ্যাপ্লাই করবেন। ফর এক্সাম্পল এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এই যে ঝুম করি, এই যে কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এইভাবে আন্ডারলাইন কালার কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট হচ্ছে স্ট্রাইক থ্রো, অর্থাৎ লেখার মাঝ বরাবর রেখাংশ দিবে। হজরত আপনি কিছু করতেছেন? আচ্ছা, ভিডিও দেখতে মানে আপনি এখানে দেখেন, পরে আপনি এটা দেখে দেখে নোট করেন, ক্লাসটাকে বুঝে নেন। ঠিক আছে, তারপর এটা হচ্ছে স্ট্রাইক থ্রোটা, আমরা এখানে এটা অ্যাপ্লাই করলাম। আবার এটা যে এই কাজেও ব্যবহার করা হয় বিষয়টা কিন্তু এরকম না। এটা অনেক সময় যেমন আমরা যদি একটা প্রাইস, অর্থাৎ কোনো একটা প্রোডাক্টের যদি প্রাইস বসাই, যেমন এটা দিলাম ওল্ড প্রাইস, ওল্ড প্রাইস যেমন 50 টাকা। হ্যাঁ, দিলাম এখান থেকে টাকা, দিলাম নিউ প্রাইস। হ্যাঁ, নিউ নিউ প্রাইস দিলাম 45 টাকা। এই যে 45 টাকা। এখন কি করতে পারি, ওই লেখাটাকে আমরা লাল একটা স্ট্রাইক থ্রু দিতে পারি, অথবা আমরা এটাকে সিলেক্ট করে লাল লেখাটা দিতে পারি, যে ওইটা এখন মানে 5 টাকা কি হয়েছে, অফার দেওয়া হয়েছে। তাহলে এটা কমছে, যে এটা আপনাকে কিন্তু হাইলাইট করে বোঝাতে হবে। তো এরকমভাবে এটা এইভাবে অ্যাপ্লাই করা হয়। আবার এটা কিছু ক্ষেত্রে আপনাদের লেখার ভিতরে অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, আচ্ছা। তারপর এখানে যে কাজটা সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট এই দুইটা, একটা হচ্ছে লেখার নিচে ছোট করে লিখবে, একটা হচ্ছে লেখার উপরে ছোট করে লিখবে। আমরা যখন বিভিন্ন সূত্র লিখি, অঙ্কের মধ্যে যে সূত্রগুলো লিখি, তখন থিটা স্কোয়ারগুলো আমাদের উপরে দিতে হয়, কিছু আছে আমাদের নিচে দিতে হয় না? আচ্ছা, তো আমরা এখানে যেমন দিলাম এ এ প্লাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, স্কোয়ারটা আমরা দিব। এই যে এখানে ক্লিক করব এবং দিব। ক্লিক ছাড়া আপনি দিতে পারবেন না, কাজ শেষ আবার ক্লিক বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, এখন যদি দুইটা দেওয়ার প্রয়োজন হয়, মানে ডাবল একসাথে একটা ক্লিক থাকলেই হবে। এখন আপনি যা লিখেন সবগুলো উপরে হবে। ঠিক আছে, কিন্তু আমার দরকার হচ্ছে টু। এখন কাজ শেষ, অপশন বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা। তারপর নিচেরটাতে অ্যাপ্লাই করলাম, যেমন আমি দিলাম হচ্ছে এইচ টু ও। টু কোথায় হবে, নিচে হবে। তো এটাকে সিলেক্ট করলাম, এই যে নিচের অপশানে ক্লিক করে দিলাম। হ্যাঁ, কাজ শেষ, আবার এই অপশন বন্ধ হয়ে, এখানে যদি থাকেন তখন আপনাকে এই অপশন আবার বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিলে আবার কিন্তু এটা চলে যাবে। হ্যাঁ, চলে যাবে। আবার এখানে অন করে দিলাম, বাস আগের মতো হয়ে যাবে। এইভাবে মূলত বিভিন্ন যে আমাদের যে সূত্রগুলো বা অঙ্কের যে সমাধানগুলো উপরে যে নিচে নিচে যেগুলো, এগুলো মূলত এখান থেকে ব্যবহার করা হয়। কিন্তু 2007-এর ক্ষেত্রে কিন্তু সরাসরি আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন না। বিভিন্ন অপশনের ভিতরে গিয়ে 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 আপনাকে কাজ করতে হবে। আপডেট হয়ে হয়ে এটাকে এই জায়গায় নিয়ে আসছে। আচ্ছা, তারপর আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে ফন্টের সাইজ কত আছে, 12। ফন্টের সাইজ 12 দেওয়া আছে। আর ফন্টের নাম কি? আচ্ছা, অ্যাপটস নাকি? আচ্ছা, এখন আমরা পুরোটা সিলেক্ট করলাম। মূলত হিসাবে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে ক্যালিব্রি বডি, সি, এই যে ক্যালিব্রি, এন্টার প্রেস করলাম, বাস। এই যে ক্যালিব্রি, হ্যাঁ, এটা থাকে। মূলত আমাদের যদি আমরা যদি ফাইলে আসি,
এখান থেকে যদি আমরা অপশনে ক্লিক করে, অর্থাৎ আপনি এখান থেকে কিন্তু করতে পারবেন, এটাকে যে বলা হয় এই যে ডকুমেন্ট ওয়ান, চাইলে বিভিন্ন নাম দেওয়া যায়, অর্থাৎ ডিফল্ট যে ফন্টটা ওটা চেঞ্জ করতে পারবেন। কোথা থেকে প্রুফিউ, এখান থেকে না, অ্যাডভান্স সেটিং থেকে করা হয়। যাই হোক, এখানে আচ্ছা, এটা এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এখানে আমরা যদি এটাকে ফন্টের সাইজটা বড় করতে চাই, তাহলে এই যে এখান থেকে আগে আমরা ফন্টটাকে যে নামটা, ফন্টের যে নাম, এটা চেঞ্জ করব কিভাবে, আমি হয়তো মাঝে মধ্যে দেখাই এখান থেকে চেঞ্জ করা হয়। যেমন আমি যতটুকু সিলেক্ট করছি এতটুকু আমার ফন্টের নাম চেঞ্জ করার প্রয়োজন, মানে ফন্টের স্টাইলটা চেঞ্জ করার প্রয়োজন। ক্লিপবোর্ড থেকে আমি এখানে ক্লিক করব, অনেকগুলো ফন্ট এখানে দেওয়া থাকবে। এগুলো কিন্তু বাংলা ফন্ট, হ্যাঁ, এগুলো কিন্তু বাংলা ফন্ট, এগুলো ব্যবহার করা যাবে না। যেমন এটা হচ্ছে এরিয়াল ব্ল্যাক, এটাকে ক্লিক করলাম। এই যে নিচেরগুলো থেকে কিন্তু ফন্টের নাম কিন্তু চেঞ্জ। এই পৃথিবীতে প্রথম দুই দুই ধরনের ফন্ট আছে। একটা হচ্ছে মানে ইংলিশের মধ্যে আর কি, বাংলা ক্ষেত্রে না, ইংলিশের মধ্যে দুই ধরনের ফন্ট আছে। এক হচ্ছে সান সেরিফ ফন্ট, এক হচ্ছে সেরিফ ফন্ট, আর একটা হচ্ছে সান সেরিফ ফন্ট। সেরিফ ফন্টের মধ্যে মাত্রা থাকবে, মাত্রা থাকবে। যেমন আমি এখানে এটাকে সিলেক্ট করলাম, দেখি সেরিফ ফন্ট পাই কিনা। মাত্রাযুক্ত হরফ কই, আচ্ছা দেখি, টিআই আই, এই যে পেয়ে গেছি, এই যে সিলেক্ট করে দেখ। এই যে দেখেন উপরে যে টি এবং নিচের টি পার্থক্য আছে না, এর মধ্যে কিন্তু মাত্রা আছে, তার মানে এটা হচ্ছে সেরিফ ফন্ট। ফন্টের নাম ভিন্ন হতে পারে, বাট ফন্টের যে দুইটা ক্যাটাগরি এর মধ্যে কি, ওখানে যে ওখানে ওই জায়গায় বসে বসে করেন। হ্যাঁ, হ্যাঁ, এইটা হচ্ছে সেরিফ ফন্ট। সেরিফ ফন্ট হচ্ছে মাত্রাযুক্ত বর্ণ, ঠিক আছে। আর সান সেরিফ হচ্ছে মাত্রাবিহীন বর্ণ, অর্থাৎ মাত্রাবিহীন যেগুলো আছে, এই যে দেখেন টি এর মধ্যে কিন্তু মাত্রা নাই, তার মানে এগুলো কি ফন্ট, সান সেরিফ ফন্ট। আর এগুলো হচ্ছে সেরিফ ফন্ট, ঠিক আছে। আমরা যদি একটু ওয়েবে যাই, এখন যাব না, আপনি নিজে যাবেন, যা ওখানে লিখবেন যে সেরিফ ফন্ট, লিখে আপনাকে পার্থক্য বুঝাই দিবে, ছবিতে ক্লিক করলে পার্থক্য বুঝাই দিবে, সেরিফ ফন্ট কি সান সেরিফ ফন্ট কি, ঠিক আছে। ও আপনাকে গোল মার্ক করে দিবে, এই যে এগুলো হচ্ছে সেরিফ ফন্ট, আর এগুলো হচ্ছে সান সেরিফ ফন্ট। এখন ক্লায়েন্টের অনুযায়ী আপনাকে কিন্তু কাজ করতে হবে। যদি বলে উনি সেরিফ ফন্টের ওই ফন্টটা নিয়ে কাজ করো, ওই ফন্টের নাম কিন্তু সেরিফ ফন্ট বা সান সেরিফ ফন্ট নিয়ে কাজ করো, তখন কিন্তু আপনাকে ওইরকম বুঝতে হবে, ঠিক আছে। আগে আমি বুঝাই দিলাম, মূলত 4 নম্বর ক্লাসও এটা নিয়ে আলোচনা হইতো, তো ওইটা আমি আগে বুঝাই দিয়েছি আপনাদেরকে, যেহেতু চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখান থেকে কি করতে পারবো, ফন্টের নামগুলো চেঞ্জ করতে পারবো। এখন ফন্টের নাম চেঞ্জ করছি, কিন্তু আমি যদি চাই ফন্টগুলোকে বড় করতে, মানে এটাকে সিলেক্ট করব, এই যে এখান থেকে কিন্তু বড় করা যায়। এখান থেকে আপনি বড় করতে পারবেন, কিন্তু 72 পর্যন্ত আর বড় করতে পারবেন না। সর্বনিম্ন ছোট করতে পারবেন হচ্ছে 8 পর্যন্ত, আর ছোট করা যাবে না। কিন্তু তার পাশাপাশি এই দুইটা অপশন যদি আপনি ব্যবহার করেন, অর্থাৎ এরো বাটন, এটা উপরের দিকে না, এটা দিয়ে বড় হবে, এই যে ক্লিক করেন, এই যে বড় হবে। নিচেরটা আমি যদি এটা বড় করলাম, এখান থেকে আমি চাচ্ছি এটাকে ছোট করব, তাহলে এখান থেকে যদি আমি এটাকে ছোট করি, দেখেন ওখানে 8 পর্যন্ত ছিল, আর এখানে 1 পর্যন্ত চলে যাবেন, একদম 1, ফন্টের সাইজ 1, এখান থেকে আপনি বাড়াতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে এটা হচ্ছে, এটা যে নামটা, এটা হচ্ছে এই যে এখানে ক্লিক করেন, ইনক্রিজ ইনডেন্ট ফন্ট সাইজ, ইনক্রিজ ফন্ট সাইজ। আর নিচেরটা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ, এটা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ, মানে ডিক্রিজ ছোট হবে, ইনক্রিজ বৃদ্ধি হবে, উপরের দিকে উঠবে, প্লাসের দিকে অগ্রসর হবে, ইনক্রিজ ডিক্রিজ, ঠিক আছে। হুম, ওকে। এখন এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি মাদ্রাসার যে ছাত্ররা, ওনারা কিন্তু ভালো বোঝে টাইপোগ্রাফি সম্পর্কে, রাইট। হ্যাঁ, টাইপোগ্রাফিটা কি, অর্থাৎ লেখাটাকে বিভিন্ন স্টাইলে রূপান্তর করা। আপনি একটু গুগলে যাবেন বা ক্রমে যাবেন, যে লিখবেন টাইপোগ্রাফি, ওই আপনাকে বুঝাই দিবে টাইপোগ্রাফিটা আসলে কি। এই যে এখানে যে লেখাগুলো আছে,
এটা একটা মধ্যে জাস্ট লিখে দিয়েছে, কিন্তু টাইপোগ্রাফিটা হয় না আর কি ভালো করে। আচ্ছা যাই হোক, টাইপোগ্রাফিটা এখানে দেখতে পারতেছি না। যাই হোক, আমি একটু যাই, এই যেমন এটাকে সিলেক্ট করলাম, উপরটাকে সিলেক্ট করি। টাইপোগ্রাফির জন্য আপনি যে কোনো এখান থেকে একটা স্টাইল বেছে নিতে হবে, স্টাইলটা বেছে নিতে হবে। যেমন আমি এটাকে নিলাম, হুম, একটু ঝুম করি, ঝুম করলে দেখতে সহজ হবে। নিলাম, নেওয়ার পর এখান থেকে দেখেন টাইপোগ্রাফির কি কি আছে। আউটলাইন আছে, শেডো আছে, রিফ্লেকশন আছে, গ্লো আছে। আমরা চারটা বিষয় নিয়ে এখন কাজ করি। এই চারটা বিষয়ের বিস্তারিত A to Z আমরা 5 নম্বর ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, এখানে জাস্ট একটু হালকা বেসিক সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। আউটলাইনটা কি, যেমন এখানে যে লেখাটা আছে, লেখাটা কিন্তু কি এই যে দেখা যাচ্ছে লেখাটা। আমি যদি এটার আউটলাইনটা কালো করে দিই, এই যে লেখার আউটলাইনটা কালো হয়ে গেছে। মূলত আমার ফন্টের কালারটা হচ্ছে সাদা, আর ফন্টের আউটলাইন কি কালো, আউটলাইন কালো। আচ্ছা, আউটলাইন কালো করলাম, শেডো দেই। এই যেমন এখান থেকে এই যে দেখেন ওই যে নিচে শেডো, হুম, এই শেডো একটা অ্যাপ্লাই করা যায়, মানে তার উল্টাটা। ঠিক আছে, তো এখন তারপরে নিচেটা হচ্ছে রিফ্লেকশন, মানে প্রতিচ্ছবি যেটাকে বলা হয়। ঠিক আছে, এই এইটা ব্যবহার করছিলাম। শেডো হচ্ছে আচ্ছা, আমি নো করে দেই, কোন তারপর সিলেক্ট করা অবস্থায় আচ্ছা কন্ট্রোল জেড দেই। শেডো মূলত অ্যাপ্লাই হয় না, মূলত হইছে রিফ্লেকশনে। শেডোতে যাই, এই যে ওই যে দেখেন, হ্যাঁ, বিভিন্ন অ্যাপ্লাই হচ্ছে, ওই যে দেখেন, ওই যে এই যে, হ্যাঁ, এটাকে ব্যবহার করলাম। সিলেক্ট থাকা অবস্থায় রিফ্লেকশনে যাই। এখান থেকে যদি আমরা রিফ্লেকশন, এই যে প্রতিচ্ছবি যেটাকে বলা হয় আর কি, হ্যাঁ, যে যেই স্টাইলটা আপনি ব্যবহার করতে চান, এখানে জাস্ট আমরা হালকা ধারণা নিয়ে নিয়েছি, বাকিটা 5 নম্বর ক্লাসে বুঝে নিব। গ্লো একটু যদি আপনি এটার ভিতরে আলো অ্যাপ্লাই করতে চান, হ্যাঁ, এই এরকমভাবে কিছু আলো অ্যাপ্লাই করতে চান, অ্যাপ্লাই করতে পারবেন। এই টেক্সটটা কিন্তু আপনি নাড়াচাড়া করতে পারবেন না, এদিক সেদিক নিতে পারবেন না, কিন্তু আমরা 5 নম্বর ক্লাসে সুন্দরভাবে এগুলো বুঝে নিব। ঠিক আছে, জাস্ট একটা হালকা ধারণা নিলাম। ওকে, তারপর এখানে ওয়ার্ডের মধ্যে, অর্থাৎ অফিস অ্যাপ্লিকেশন যে ওয়ার্ড আমরা শিখতেছি, এটার মধ্যে 3টা কালার অ্যাপ্লাই করা হয়। ফন্ট কালার, শেডিং কালার, আর হচ্ছে হাইলাইট কালার। আর কোনো কালার নেই। ঠিক আছে, ফন্ট কালার, শেডিং কালার, হাইলাইট কালার। এখন যেটাকে লিখে যে টেক্সট হাইলাইট কালার, এটা হচ্ছে হাইলাইট কালার। তার পাশেরটা হচ্ছে ফন্ট কালার। তারপরে এইটা, অর্থাৎ এটা হচ্ছে শেডিং কালার, এটা হচ্ছে শেডিং কালার। এই 3টা কালার মূলত ব্যবহার করা হয়, আর কোনো কালার নাই ওয়ার্ডের ভিতরে, আর কোনো কালার নেই। কিন্তু কালার বলতে আমরা এখানে এগুলো বুঝি না, যে হলুদ, তারপর হচ্ছে নীল, গোলাপি, সাদা, এগুলো না। মূলত 3 ক্যাটাগরির কালার। ঠিক আছে, 3 ক্যাটাগরির কালার। আমরা যদি কখনো এই কোনো ওয়ার্ড অথবা কোনো লাইনকে যদি কি করতে চাই, হাইলাইট করতে চাই, তাহলে সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে এই যে হাইলাইট করে দিলাম। ঠিক আছে, লাইন ভিত্তিক, কি ভিত্তিক, এই যে দেখেন আমি এখানে ফুল প্যারাগ্রাফ কি করছি, সিলেক্ট করছি। কিন্তু আমি যদি হাইলাইট করি, দেখেন আমাকে কি দিছে, লাইন ভিত্তিক হাইলাইট করছে, নাকি ফুল প্যারাগ্রাফ হাইলাইট করে দিয়েছে, লাইন ভিত্তিক হাইলাইট করছে। আচ্ছা, তো এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেই। রিমুভ করার জন্য আমরা জানি যে ক্লিয়ার অল ফরম্যাটিং, এটা দ্বারা রিমুভ হয়ে যায়। আচ্ছা দেখাচ্ছে, যেমন এখান থেকে এই যে নো কালার, এই যে আমি যে এখানে অনেকগুলো ফরম্যাটিং অ্যাপ্লাই করছি এর ভিতরে, আমাকে কিন্তু আবার সবগুলোতে অপশনে গিয়ে ভিতরে গিয়ে গিয়ে নো করতে হবে। মানে একে যদি আমি এই সাধারণ যে টেক্সটটা আমার এখানে দেওয়া আছে যেরকম আছে এরকম যদি করতে চাই, তাহলে আগে আমাকে সবগুলো অপশনের ভিতরে গিয়ে গিয়ে নো করতে হবে, রাইট? তো এখন আমরা এই যে এখানে একটা টুলস আছে যেটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং, অর্থাৎ এটার ভিতরে যত ফরম্যাটিং অ্যাপ্লাই হয়েছে সবগুলো ক্লিয়ার করে দিবে। এই যেমন ক্লিক করি, এই যে ক্লিয়ার করে ফেলছে। আমি নিয়ে আসলাম, ক্লিয়ার করব না, জাস্ট বুঝাই দিলাম। কিন্তু এই যে কালারটা, হাইলাইট কালারটা, এইটা হচ্ছে জন্মের গাঢ় তারা, ওইটা দিয়ে কি করা যাবে না, ক্লিয়ার করা যাবে না। এই যে দেখেন ক্লিয়ার করি, দিচ্ছে না, দিচ্ছে দিচ্ছে না। কিন্তু ওকে কি করতে হবে, যেখান থেকে আপনি কালার করছেন ওই অপশনে এসেই আপনাকে নো করতে হবে, এছাড়া দিবে না। যাই হোক, আমি দিলাম, এটা দিলাম, সিলেক্ট করলাম, কালার দিলাম। তারপর এটা হচ্ছে ফন্ট কালার, এই যে তার পাশেরটা, এটা হচ্ছে ফন্ট কালার। আপনি যে কোনো ফন্ট কালার অ্যাপ্লাই করতে পারেন। হলুদটা দিলে একটু, এই যে এটা দিলাম, ভালো বোঝা যায়। ফন্ট কালার অ্যাপ্লাই করলাম, দুটো অ্যাপ্লাই করলাম। বাট নিচে এটাকে আমি সিলেক্ট করি, শেডিং কালার অ্যাপ্লাই করি, এই যে হলুদ দিলাম। দেখেন এখন কিন্তু ফুল প্যারাগ্রাফ সিলেক্ট করা হয়েছে, মানে হাইলাইট করা হয়েছে না? অর্থাৎ প্যারাগ্রাফকে যদি আপনি কখনো হাইলাইট করতে চান, তাহলে শেডিং দিয়ে হাইলাইট করতে হবে। আর যদি আপনি লাইন ভিত্তিক হাইলাইট করতে চান, তাহলে
টেক্সট হাইলাইট কালার করতে হবে, এই যে এটা। আর যদি ফন্ট কালার করতে চান তাহলে ফন্ট কালারে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেখেন পার্থক্য কিন্তু আছে। লাইনের নিচে কিন্তু আর কালার দেয় নাই, এখানে আর কোনো লেখা নাই, অত আমাকে কি দেয় নাই, কালার হাইলাইট করে নাই। কিন্তু তার নিচেরটা দেখেন, এই যে এখানে কিন্তু লেখা নাই, তাও সে আমাকে কিন্তু হাইলাইট করে দিয়েছে, মানে ফুল প্যারাগ্রাফ ভিত্তিক। ওকে, আচ্ছা মোটামুটি এতটুকু। এখানে এটা বাকি আছে, সেটা হচ্ছে কেস, চেঞ্জ কেস। আমরা এখানে যে লেখাটা দেখতে পাচ্ছি, এটা যদি কখনো সেন্টেন্সের যদি কখনো ভুল থাকতো, মিস্টেক থাকতো, সে কিন্তু আমাকে রেড মার্ক করে দিত। আমরা জানি এখান থেকে যদি আমরা এই ডব্লিউটা ছোট হাতের করি, এটা কিন্তু সেন্টেন্স ভিত্তিক ভুল আছে। তো এই ভুলটা ও কিন্তু ধরতে পারতেছে না, বাট কিন্তু এখানে যদি আমরা ওটা কেটে দেই, এই যে এখানে একটা ভুল আছে, ও বলতে পারতেছে, বুঝতে পারছে। কিন্তু আমরা যদি এটাকে সিলেক্ট করি, একটু পর্যন্ত সিলেক্ট করে এখান থেকে যদি এই যে দেখেন এখানে সেন্টেন্স স্কেচে ক্লিক করে দেই, তাহলে দেখেন এই যে ডব্লিউটা কিন্তু বড় হাতের করে দিয়েছে। ডব্লিউটা বড় হাতের, আমি কিন্তু ছোট হাতের করছিলাম, মনে আছে? তার মানে সেন্টেন্সে যদি কখনো কিছু ভুল থাকে ওই ঠিক করে দিবে। বাট এখানে যদি আপনার কি এই ওয়ার্ড ভিত্তিক কোনো মিস্টেক থাকে, সে কিন্তু আপনাকে ঠিক করে দিতে পারবে না। এটার জন্য আবার আলাদা একটা সিস্টেম আছে। অর্থাৎ আলাদা সিস্টেমটা কি, এটা মূলত এই যে 9 নম্বর ক্লাস 10 নম্বর ক্লাসে কোথায় যেন, কোথায়, ভিউ, আচ্ছা, ভিউ রেফারেন্স, এই যে, হ্যাঁ 10 নম্বর ক্লাসে এই যে দেখেন স্পেলিং অ্যান্ড গ্রামার, ঠিক আছে। তো এটা দিয়েও করা যায়, আবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে এইভাবে করা যায়, বাস সহজ হয়ে গেছে। ওকে, এখন আমরা তো এটা ঠিক করে ফেলছি, বাট এখানে যেটা কোথাও যেন, এই যেটা সেন্টেন্স স্কেচ। তো আমাদের এখানে যে লেখাগুলো আছে এর মধ্যে আমাদের কিন্তু বড় হাতের যে বর্ণ এগুলো আছে না, বড় হাতের বর্ণগুলো তো আছে, ছোট হাতের আছে, বড় হাতের, অর্থাৎ সব কিছু মিলিয়ে আছে। কিন্তু আমি যদি চাই এখানে যতগুলো আছে সবগুলো মিলিয়ে ছোট হাতের আসবে, আমি বড় হাতে চাচ্ছি না, তাহলে কি হবে, এখানে ক্লিক করে দিলাম, লোয়ার কেসে ক্লিক করে দিই, বাস সবগুলো কিন্তু ছোট হয়ে গেছে। নাকি এখানে কোনো বড় হাতের আছে? বড় হাতের নাই। আবার এখান থেকে যদি আপনি কোনো একটা আবার যদি আগের মতো করতে চান তাহলে কি করবেন, কন্ট্রোল জেড প্রেস করবেন? মোটেও না। এখান থেকে আমরা কি করব, এই যে সেন্টেন্স স্কেচে ক্লিক করে দিব, আগের মতো হয়ে যাবে, ঠিক আছে। কন্ট্রোল জেড প্রেস করলে সব কিছুতে কিন্তু সমাধান হয় না, তার পূর্বের কাজও শিখে শিখে কাজ করতে হয়, অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, তারপরেরটা আমরা তো এখানে যেটা দুইটা ব্যবহার করছি, একটা হচ্ছে সেন্টেন্স কেস ব্যবহার করছি, আর একটা হচ্ছে লোয়ার কেস ব্যবহার করছি। নিচেরটা যদি আমি চাই যেখানে সবগুলো বড় বড় হাতে, অর্থাৎ যেটাকে অল ক্যাপিটাল বলা হয় আর কি, এখানে ক্লিক করলাম, এই যে আপার কেস ক্লিক করলাম, সবগুলো কি হয়ে গেছে, বড় হাতের হয়ে গেছে, ঠিক আছে, বড় হাতের হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের যেটা দরকার, অর্থাৎ এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে এখানে যে প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছি এখানে, এই প্যারাগ্রাফের এই জায়গার মধ্যে যদি কখনো প্রয়োজন হয় যে প্রতিটা ওয়ার্ডের শুরুতে প্রথম যে বর্ণটা আছে ওইটাকে শুধু আমাদের বড় হাতের লাগবে, বাকিগুলো আমাদের ছোট হাতের লাগবে। অর্থাৎ আমরা যখন বিভিন্ন প্রশ্ন যেগুলো দেখি আর কি, ওগুলোতে টাইপ করা হয় বা একটা ওয়ার্ড ভিত্তিক, এগুলো প্রতিটা ওয়ার্ডের শুরুতে কিন্তু প্রথমটা বড় হাতে থাকে, বড় হাতে। তো এখানে কিন্তু সবগুলো মিক্সার করা আছে, তাই না? তো আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে যদি ক্লিক করে, যদি ক্যাপিটাল ইচ ওয়ার্ডে ক্লিক করি, এখানে দেখেন ক্লিক করার পর সেখানে দেখেন টু চেঞ্জ, প্রতিটা ওয়ার্ডের প্রথম বর্ণটা বড় হবে, প্রতিটা ওয়ার্ডের প্রথম বর্ণটাই বড় হয়েছে, দেখেন, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে যদি আমরা ক্লিক করে তার নিচেরটা অপশনটা যদি ব্যবহার করি, এখান থেকে যদি টগল কেসে ক্লিক করে দিই, তাহলে কি হবে, প্রথমটা ছোট হাতের, বাকিটা বড় হাতের হয়ে তারপর ফুল স্টপ পর্যন্ত, তারপর কিন্তু আর কোনো বড় হাতের ছোট হাতের পাবেন না, প্রথমটাই বড় হাতের, ঠিক আছে। এটা বিভিন্ন এই যে পত্রিকা এগুলোতে দেখা যায়, বাকি এগুলোতে কোনো কাজে আসে কিনা মনে হয় না, ঠিক আছে। আচ্ছা, আবার পুনরায় ঠিক করতে চাইলে কি করব, আমরা এখান থেকে ক্লিক করে এই যে সেন্টেন্স কেসে ক্লিক করে দিব, আগের মতো হয়ে যাবে। আচ্ছা, ও এটা কন্ট্রোল, না এই যে কি বলে এটাকে, এটাকে ক্লিক করলেই হয়ে যাবে। আবার এখান থেকে ক্লিক করেন, ঠিক হয়ে যাবে, ঠিক আছে। ক্যাপিটাল এইচ ওয়ার্ড আপার কেস, এখান থেকে
ক্যাপিটাল এইচ ওয়ার্ড আগের মতো ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো একটাতে ক্লিক করতে হবে আগে। আচ্ছা, তারপর যেমন ধরেন আমার এখানে কিছু লেখা আছে, এই লেখাগুলো আমি চাচ্ছি নাম্বারিংয়ে অথবা বুলেট পয়েন্ট হিসেবে অ্যাপ্লাই করতে। ঠিক আছে, সিলেক্ট করলাম, সিলেক্ট করা আমি চাচ্ছি যে নাম বুলেট পয়েন্ট এখানে যেগুলো দেওয়া আছে আর কি, এগুলো হচ্ছে মানে ডিফল্টভাবে ওদের এখানে দেওয়া আছে, ডিফল্টভাবে আমার যেটা ভালো লাগে। আচ্ছা, এগুলো কেন ব্যবহার করব? আমরা বিভিন্ন সিভিতে সিভি ব্যবহার করি না? সিভির ক্ষেত্রে আপনার যে মেন যে ইয়াগুলো হাইলাইটগুলো এগুলো তো আপনাকে হাইলাইট করে দেখাতে হবে, কিন্তু হাইলাইট করার অপশন তো আপনি পাবেন না। তো আপনাকে কিন্তু এই বুলেটের সাহায্যে কিন্তু হাইলাইট করতে হবে। সিভির মধ্যে কিছু শর্ত আছে, তার মধ্যে আপনার যে স্কেলগুলো এগুলো বুলেট পয়েন্টে অ্যাপ্লাই করতে হবে, না হলে কিন্তু সিভি প্রফেশনাল হবে না, হবে কিন্তু প্রফেশনাল হবে না। আচ্ছা, তো এখন আপনি যদি মন চান যে না আমি আমার এখানে অন্য ছবি দরকার, অন্য লোগো আমি এখানে দিতে চাচ্ছি, তখন আমরা কি করব, ডিফাইন নিউ বুলেটে ক্লিক করব, পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পরে যে ফ্রম ফাইল হচ্ছে আপনার যে কম্পিউটার ডিভাইস সেখানে চলে যাবে। আর আপনি যদি অনলাইন থেকে আনতে চান তখন আপনি কিন্তু অনলাইনে এখান থেকে দিতে পারবেন। তো আমরা আমাদের কম্পিউটারের ডিভাইসে চলে যাই, এখান থেকে আমি ধরে নিলাম যে ডাউনলোডে আমাদের কিছু ছবি আছে। সে ধরে নেন এই কিউআর কোডটা আমি দিতে চাচ্ছি, ওকে। তো এখানে আমি ইনসার্ট করলাম, এই যে কিউআর কোড চলে আসছে, ওকে প্রেস করেন, এই যে কিউআর কোড এখানে বুলেট হয়ে গেছে। সেম তার উল্টাটা হচ্ছে নাম্বারিং। আমি যদি নাম্বারিং অ্যাপ্লাই করতে চাই, অর্থাৎ আমার এখানে যতগুলো লেখা আছে, আচ্ছা নিচে নিচে অ্যাপ্লাই করি, এগুলো আমি নাম্বারিং অ্যাপ্লাই করতেছি, অর্থাৎ আমার কয়টা লাইন আছে, বা লাইন বলতে এটা এরকম না, আমার এখানে কতগুলো আছে আর কি স্কেল। আমরা এখান থেকে ফরম্যাট, বিভিন্ন ফরম্যাট অ্যাপ্লাই করতে পারি, যেগুলো যার কাছে ভালো লাগে। এগুলো অ্যাপ্লাই করতে পারি যার কাছে যেগুলো ভালো লাগে। এটা হচ্ছে বুলেটে অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে নাম্বারিং অ্যাপ্লাই করছি। আচ্ছা, এটা একটু পরে আসতেছি, এটার ফাইল আলাদা আছে। ঠিক আছে, এটাকে এই জায়গাটাকে বুঝতে হলে আমাদেরকে ফাইল আলাদাভাবে বুঝতে হবে। এখানে আসতেছি, তার আগে নিচেরটাগুলো দেখে নিই। প্রথম যে লেখাগুলো আমাদের, এই যে লেখাগুলো এইগুলো কোন দিকে আছে, অ্যালাইনটা কোন দিকে আছে, ডান দিকে বাম দিকে না মাঝখানে? বাম দিকে আছে, যেটাকে ইংলিশের ভাষা বলা হয় লেফট অ্যালাইন। এই যে লেফট অ্যালাইন, যেটাকে কন্ট্রোল এল প্রেস করলে কি লেফটে যাবে। আচ্ছা, এখন আমি সাপোজ মনে করলাম এখানে আমার যে লেখাগুলো আছে এগুলো আমার লেফট অ্যালাইন আছে। আচ্ছা, ওকে, আমি চাচ্ছি এই লেখাটাকে আমার লেফটে থাকবে, আমি চাচ্ছি এই লেখাটা আমার মাঝখানে থাকবে, তাহলে এই যে মাঝ অ্যালাইন অ্যালাইন সেন্টার ক্লিক করে দেন, মাঝখানে চলে আসছে। এর শেষে ক্লিক করে আপনি যদি এন্টার প্রেস করেন, ওই মাঝখানে আপনি লিখতে পারবেন। ঠিক আছে, মাঝখানে অনেক সময় লিখার প্রয়োজন হয় না, যেমন প্রশ্ন লিখতেছেন, তো আপনারা কিন্তু ওই যে মাদ্রাসার যে নামগুলো বা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান নামগুলো মাঝখানে অ্যালাইনটা থাকে না, এই মাঝখানে অ্যালাইন ক্লিক করে আপনি কাজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আবার যদি ক্লিক না করেন, যেমন আমি সবগুলো লিখছি লেফট অ্যালাইন করে, কিন্তু সিলেক্ট করলাম, আমি যদি এখান থেকে সেন্টার করে দিই, সবগুলো আবার সেন্টার হয়ে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, আবার আমি যদি চাই এটাকে আমি রাইটে নিয়ে যাব, তাহলে আপনি রাইটে ক্লিক করে দেন, রাইটে চলে আসবে। রাইটে ওই যে বিশেষ করে যে আরবি ক্ষেত্রে বড় প্রয়োজন হয়, এছাড়া রাইটে মনে হয় না যে ইংলিশের প্রয়োজন হয়, তাও শিখে রাখা ভালো। আচ্ছা, তারপর এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে যে লেখাগুলো আছে, এই যে লেখাগুলো আছে, বা আমাদের এখানে ডকুমেন্টে যে লেখাগুলো আছে সবগুলোই ধরেন, এই যে বাম পাশে কত সুন্দরভাবে লেখাগুলো কিন্তু একটা সিরিয়াল আছে, অর্থাৎ বর্ডার বর্ডার যেরকম সুন্দর ঠিক এরকম ভাবে আছে, কিন্তু ডান পাশের গুলো এলো এলো এদিক সেদিক আছে, রাইট? না, আমরা যদি এটাকে ঠিক করতে চাই, সুন্দর করতে চাই, আমাদের বইগুলোর মধ্যে দেখবেন একদম সুন্দরভাবে লেখা আছে। তো এটা মূলত আমাদের এখান থেকে জাস্টিফাইয়ের মাধ্যমে করা হয়, এই যে তার অপশন পাশে জাস্টিফাই, ঠিক আছে, এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে এখন। এইভাবে আপনারা করে নেবেন, তাহলে দেখেন এখন লেখাগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আচ্ছা, এখান থেকে এটা শিখে নেই। 3 নম্বর ক্লাস, তো 3 নম্বর ক্লাসে এই যে একটু নিচে আসেন, এটাকে ক্লিক করলে একটা ফাইল ডাউনলোড হবে, এই যে মাল্টি লেভেল লিস্ট। মাল্টি লেভেল লিস্ট হচ্ছে একটাকে ডিপেন্ড করে আরো অনেক কিছু আসবে, যেটাকে নূরভিত্তিক
বলা হয় আর কি, নৈর্ব্যক্তিক যে যেমন একটা প্রশ্ন করছি, ওই প্রশ্নের 3টা 4টা ক্যাটাগরি উত্তর হবে। এখন যেটা হবে এটার মধ্যে আমরা কি বলে এটাকে গোল চিহ্ন মার্ক করব আর কি। ওই ধরনের কাজ করা কি মাল্টি লেভেল লিস্ট। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এটাকে অ্যানাবল এডিটিং এ ক্লিক করতে হবে। এই যে আমরা ডান পাশে যেটা দেখতে পাচ্ছি, একটা প্রশ্ন করা হয়েছে, একটা প্রশ্নের আন্ডারে আরেকটা বলছে যে এটা এখন আসলে কি, তখন আপনাকে এইভাবে উত্তর দিতে হবে। এখন উত্তরগুলো এখানে সবগুলো দেওয়া আছে, অর্থাৎ আপনি শুরুতে যে কাজটা করবেন সবগুলো এক ধাঁচে লিখে ফেলবেন। লিখে কি করবেন, ফুল লেখাটাকে এভাবে সিলেক্ট করবেন, যতটুকু লেখা আপনার এই সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে আমরা যেটা ব্যবহার করছি, অর্থাৎ এটা যেটা বানানো হয়েছে এটা মূলত প্রথমটা দিয়ে বানানো হয়েছে, আমরা প্রথমটাতে ক্লিক করব। আপনি চাইলে ডিফল্ট অনেক ফরম্যাট নিতে পারেন, নিয়ে নিন। এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কালার বা যে কাজগুলো আছে সেগুলো আপনি করে নেবেন, ঠিক আছে। কিন্তু আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে যে কাজটা মূলত আমাদের ডান দিকে নিলে আমাদের কাজ হয়ে যাবে, ডান দিকে গেলে আমাদের কাজ হয়ে যাবে। প্রথমটা 1 নাম্বার এটাও ঠিক আছে, একটাও ঠিক আছে। এটাকে যদি আমরা এই জায়গায় রেখে যদি ট্যাব প্রেস করি, অথবা এই যে পাশেরটা, এটা আমরা মাল্টি লেভেল শিখতেছি, পাশেরটা হচ্ছে ডানে যাওয়া এবং বামে যাওয়া। আমরা এখানে যদি যে ডকুমেন্টটা নিছি, এই যে এখান থেকে যেমন এই যে প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফটা যদি আমি ডানে নিতে চাই, এই যে এখানে ক্লিক করি, দেখেন ডানে যাচ্ছে না, ডানে যাচ্ছে। আবার এখান থেকে ক্লিক করলে বামে যাচ্ছে। আপনি এখান থেকে যদি ট্যাব প্রেস করেন এটা কিন্তু কাজ হবে না, স্পেস হবে। কিন্তু এখানে যদি আমি মাল্টি লেভেল করে যদি আপনি ট্যাব প্রেস করেন, অথবা আপনি যদি এটাকে ক্লিক করেন, এখন দেখেন এর মতো করে হয়েছে না, হয়ে গেছে। এখন বাকি 4টা অপশন কিন্তু আমাদের আরও ডানে যাবে। তাহলে কি করতে হবে, পয়েন্ট স্টিক প্রিন্টিং স্টিক থেকে এখানে ক্লিক করলাম, এখন ট্যাব প্রেস করেন, বাস দেখেন এর মতো করে হয়ে গেছে, অর্থাৎ ট্যাব প্রেস করলেও এদিক যাবে। আচ্ছা, এটা হচ্ছে বি নাম্বার। এখান থেকে আমরা একটা ট্যাব প্রেস করি, বি নাম্বার চলে আসছে। এটাকে আমরা একটা ট্যাব প্রেস করলাম, সি নাম্বার চলে আসছে। আর দুইটাকে আমরা ধরে আর একটু ট্যাব প্রেস করি, এই যা এটার মতো হয়ে গেছে। বাকি এটা হবে আমাদের 2 নাম্বার, এটা হবে আমাদের এ নাম্বার, আর এটা হবে আমাদের হয়েছে আই নাম্বার। এবং এখান থেকে এগুলো কাটা যাবে, বাস কেটে দিলাম। আর এখান থেকে এটা একটু এদিক যাবে আর একটু এদিক যাবে, বাস এরকম হয়ে যাবে। অর্থাৎ এখানে ট্যাব প্রেস করবেন, অথবা এখানে যে এটা আছে এখানে ক্লিক করলে এর মতো করে হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনি যদি ম্যানুয়ালি বানাইতে চান, যেমন এখানে আমি কন্ট্রোল এন্ড প্রেস করে নতুন একটা ডকুমেন্ট নিলাম, লিখলাম কোনো কিছু একটা লেখা লিখলাম, মনে করেন যে একটা লেখা লিখলাম। এখন আমি এগুলাকে মাল্টি লেভেল বানাবো, সিলেক্ট করেন, মাল্টি লেভেল ক্লিক করেন, এটাকে ক্লিক করেন, 1 নম্বর প্রশ্ন, এন্টার প্রেস করেন, 2 নম্বর প্রশ্ন আসছে। কিন্তু আমি চাচ্ছি কি 2 নম্বর প্রশ্ন না, আমি চাচ্ছি এর উত্তর। তাহলে ট্যাব প্রেস করেন, এই 1 নম্বর উত্তর, 2 নম্বর উত্তর, 3 নম্বর উত্তর, 4 নম্বর উত্তর, জাস্ট বুঝাইলাম। এন্টার প্রেস করেন, 2 নম্বর প্রশ্ন আসে নাই, আরেকটা এন্টার প্রেস করেন, দেখুন 2 নম্বর প্রশ্ন চলে আসবে। এখন আপনি প্রশ্ন লিখেন, এন্টার প্রেস করেন, ট্যাব প্রেস করেন, তার উত্তর চলে আসবে, এই যে উত্তর চলে আসবে। ডাবল এন্টার প্রেস করলে 3 নম্বর প্রশ্ন চলে আসবে। মূলত এইভাবে মূলত এগুলো করা হয়। এখন দেখবেন যে ডান পাশে বাম পাশে অনেকগুলো আছে, ওইটা কিভাবে করা হয়, ওইটার জন্য আমরা এখান থেকে কাজ শিখতে হবে, আস্তে আস্তে আগাতে হবে। এটাকে লেআউটে যেতে হবে, এখান থেকে কলাম, এই যে 2 কলাম করে দিলে এই পাশে আর এই পাশে চলে আসবে, ঠিক আছে এইভাবে। আচ্ছা, ওকে। তো এখানে এটা শেখানো হয়েছে লাইন স্পেসিং। এখানে আমার যে প্যারাগ্রাফটা আছে এখান থেকে আমরা লাইন স্পেসিং করতে চাচ্ছি। তো আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে যদি এখান থেকে এই যে দেখেন বিভিন্ন এই যে স্পেসিং করতে চাচ্ছি, এই যে লাইন স্পেসিং আসছে। তাহলে লাইন স্পেস হয়ে গেল। এখন প্যারাগ্রাফ স্পেসিং, এখানে কিন্তু লেখা আছে প্যারাগ্রাফ লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। প্যারাগ্রাফ স্পেসিংটা আমরা যখন এই লেআউটে চলে আসবো, এই যে এখানে অপশনটা দেখেন প্যারাগ্রাফ, এই পুরোটা কি প্যারাগ্রাফ স্পেসিং। আমরা সামনে শিখে নেব, এটা মেবি 7 নম্বর ক্লাস, হ্যাঁ 7 নম্বর ক্লাসে শিখে নেব। ওকে, ইনসার্ট না হোম। আচ্ছা, শেডিং শিখলাম। এখানে হচ্ছে বর্ডার, আমার এখানে যেই দুইটা প্যারাগ্রাফ আছে, এই দুইটা প্যারাগ্রাফকে আমার বর্ডার দেওয়ার প্রয়োজন। সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে এই পাশের এখানে আসি, দেখেন এখানে কি লেখা আছে, বটম বর্ডার, ক্লিক করেন। আচ্ছা, এখান থেকে সিলেক্ট করে এই যে ক্লিক করেন, বটম মানে হচ্ছে নিচে, এখানে নিচে অ্যাপ্লাই হচ্ছে কিনা দেখা হতে যাচ্ছে না।
ও সিলেক্ট করতে হবে না, জাস্ট এখানে ক্লিক করি, এই যে কোথায় অ্যাপ্লাই হচ্ছে, আচ্ছা এখানে দিই, এখানে ক্লিক করলাম, এই যে প্যারাগ্রাফের নিচে একটা বর্ডার চলে আসছে। আমি চাচ্ছি টপে একটা লাগবে, মানে এই প্যারাগ্রাফের টপে উপরে লাগবে একটা প্যারাগ্রাফ, চলে আসলো। আমি চাচ্ছি একটা এখানে লেফটেও আসবে, রাইটেও আসবে, ঠিক আছে। আর যদি না চান নো করে দিবেন। আবার চাচ্ছেন যে একসাথে আপনি অল বর্ডার দেন, তাহলে এটা অল বর্ডার চলে আসবে। এখন আপনি যদি চান যে না আমি এখানে যতগুলো চাচ্ছি সবগুলো মিলিয়ে একটা বক্সিং হবে, ক্লিক করে দেন, এখান থেকে অল বর্ডার ক্লিক করে দেন, এই যে পুরো প্যারাগ্রাফ আলাদা আলাদা কি হচ্ছে, এটা বর্ডার চলে আসছে প্যারাগ্রাফের ভিতরে। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে আমাদের যে বইগুলো আছে, আমরা যে বইগুলো নিয়ে আলোচনা করতেছি বা কাজ থেকে শিখলাম, বইয়ের মধ্যে সর্বপ্রথম কি থাকে, টাইটেল থাকে না। বইয়ের মধ্যে আমরা টাইটেলটা কিভাবে বানাবো, কন্ট্রোল। আচ্ছা, এখানে আমরা ওই বলছিলাম যে কাজের ফাঁকে ফাঁকে আমাদের কন্ট্রোলগুলো শিখে নেব। এই যে হোম, কন্ট্রোল ধরে যদি আমি হোমে ক্লিক করি, তাহলে আমার এখানে মোট কয়টা পেজ আছে, 8টা পেজ আছে। কত নম্বর পেজে আমি কাজ করতেছি, 4 নম্বর পেজে কাজ করতেছি। এখন আমার যাওয়ার প্রয়োজন কত নম্বরে, 1 নম্বরে, কিন্তু আমি যদি মনে করি যে 400 নম্বর পেজে যদি কাজ করি, 1 নম্বরে যেতে আমার দুমবার হয়ে যাবে, তাই না। আমরা কন্ট্রোল ধরে যদি হোমে ক্লিক করি, একদম মানে সেকেন্ডের ভিতরে আপনি হোমের মধ্যে আসতে পারবেন। আমি চাচ্ছি হ্যাঁ বলতেছি, এটা হচ্ছে কন্ট্রোল জি প্রেস করবেন, কন্ট্রোল জি, জি প্রেস করে এই যে দেখেন পেজ, এখন আপনি পেজের সংখ্যা লিখে দেন, এন্টার প্রেস করেন, 6 নম্বর পেজে চলে আসছেন। কন্ট্রোল জি, কন্ট্রোল হোম, কন্ট্রোল ইন প্রেস করে একদম সবার লাস্টে, কন্ট্রোল হোম সবার উপরে। আবার যদি আপনি শুধু পেজ আপ পেজ ডাউনে ক্লিক করেন, তাহলে এক পেজ করে করে নিচে যাবে, এক পেজ পেজ করে করে উপরে যাবে। এটা কখন, যখন আমরা সাময়িক কয়েকটা পেজ নিচে আছি, সাময়িক কয়েকটা পেজ উপরে আছি, তখন আমরা এই কাজটা করতে পারি। আচ্ছা, এখানে আমাদের যে লেখাটা আছে, আমি চাচ্ছি এই লেখাটাকে একটা টাইটেল বানাবো। তা টাইটেলের জন্য এখানে এই যে স্টাইলের জায়গায় এখানে এই এটাকে ক্লিক করেন, ডায়লগ বক্স ওপেন হবে। আচ্ছা, এখানে এই লেখাটার নাম হচ্ছে টাইটেল, লেখাই দেখা যাচ্ছে, বুঝতে টাইটেল, এখানে ক্লিক করলাম, বাস এই লেখাটা টাইটেল হয়ে গেছে। এখন আমি চাচ্ছি হেডিং বানাতে, আমাদের গল্পের মধ্যে হেডিং থাকে না। আমি মনে করলাম যে এটাকে আমি সিলেক্ট করলাম, হেডিং বানালাম, এই যে হ্যাঁ, এটা 2 নম্বর হেডিং, এটা হচ্ছে 1 নম্বর হেডিং, এই যে হেডিং 1, ক্লিক করে দিলাম, 1 নম্বর হেডিং চলে আসছে। আমি আর একটু নিচে যাই, বলে দিলাম যে আমার এটা হচ্ছে 2 নম্বর হেডিং লাগবে, সিলেক্ট করলাম, এখান থেকে 2 নম্বর হেডিং চলে আসে। যখনই 2 নম্বর হেডিং দিয়েছেন, তার পাশাপাশি 3 নম্বর চলে আসবে। অর্থাৎ আমরা এখান থেকে দিতে 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 আমাদের সর্বমোট 9টা হেডিং আসবে। একটা গল্পের মধ্যে আমরা এখান থেকে 9টা গল্প, 9টা হেডিং পর্যন্ত দিতে পারবো। অর্থাৎ এখানে আমরা জাস্ট হালকা শিখে নিলাম যে কিভাবে হেডিংটা বানানো হয়, কিভাবে টাইটেলটা বানানো হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে লেখা আছে ফাইন্ড রিপ্লেস সিলেক্ট। ফাইন্ড মানে হচ্ছে কি, খোঁজা। আচ্ছা, এখানে ফাইন্ডে ক্লিক করলাম, নেভিগেশন একটা প্যান তৈরি হবে, নেভিগেশন প্যান। এখানে আমি লিখলাম, বলে দিলাম ভিআইডিও, ভিডিও এই ডকুমেন্টে কত জায়গায় আছে, ওই আপনাকে বলে দিবে কত জায়গায় আছে, 60 জায়গায় আছে, এই যে 60 জায়গায় আছে। এখন কোন জায়গায় আছে আছে দেখেন, সে কিন্তু হাইলাইট করে দেখাই দিতেছে, এই জায়গায় জায়গায় ভিডিও লেখা আছে, হাইলাইট করে দেখাই দিছে না। আচ্ছা, এখন আমি চাচ্ছি যতগুলো জায়গায় হাইলাইট করছে, অথবা আমি চাচ্ছি যে এখান থেকে রিপ্লেস করব। রিপ্লেস মানে হচ্ছে পরিবর্তন করা, মানে আমি চাচ্ছি আপনি এটাকে পরিবর্তন না করে আপনি চাইলে, আচ্ছা ঠিক আছে, এটাকে পরিবর্তন করব। অর্থাৎ যত জায়গায় ভিডিও লেখা আছে তত জায়গায় আমি ফিল্ম লিখব, ফিল্ম। এক একটা শব্দের অনেকগুলো সমর্থক ওয়ার্ড থাকে না, অনেকগুলো থাকে, ফিল্ম দিয়েও আপনার ভিডিও বোঝায়, ফিল্ম দিয়ে। এখানে আমরা, আচ্ছা এখানে সমর্থক শব্দ এগুলো বুঝবো কিভাবে জানেন, যে রিভিউতে আসেন, এই যে থিসোরাসে ক্লিক করেন, সমর্থক শব্দ চলে আসবে এখানে। এই যে কোথায়, আচ্ছা আবার ক্লিক করি, সিলেক্ট করা হয়েছে, ও সিলেক্টে তো করা হয়নি। এই যে ভিডিওতে সিলেক্ট করলাম, থিসোরাসে ক্লিক করেন, এই যে দেখেন এটি হচ্ছে সমর্থক শব্দ। এই যে মুভি, সিনেমাটিক, ফিল্ম, ফিল্মেট, এগুলো হচ্ছে কি সমর্থক শব্দ। সমর্থক শব্দ মানে এটা এটা এরকম শব্দ হইতে পারে, এরকম আর কি। এখন আমার যদি চেঞ্জ করা প্রয়োজন, যেমন এখানে ভিডিওটা আছে, আমি লিখবো এখানে অ্যাপ্লাই করব, সিলেক্ট করেন, সিলেক্ট করে ইনসার্ট করেন, সাথে সাথে ফিল্মটা এর ভিতরে অ্যাপ্লাই হয়ে যাবে। এটা কিন্তু গ্রামারলি কোনো ভুল হবে না। এখানে অ্যাপ্লাই করলে যদি গ্রামারলি ভুল হয়, সেহেতু কিন্তু আমাকে বলে দেয় না, বলে দেয় কিন্তু। কিন্তু আপনি যদি ফিল্মটা অ্যাপ্লাই করেন, গ্রামারলি কোনো মিস্টেক হবে না, কারণ কি সমর্থক শব্দ, এই জন্য। গুড। আচ্ছা, ওকে।
এখানে আমি চাচ্ছি যত জায়গায় কি আছে ভিডিও লেখা আছে ওইটাকে আমি ফিল দিব। তাহলে আমরা এখান থেকে হোমে আসি, এই যে রিপ্লেসে ক্লিক করি, ওই যে দেখেন ভিডিও কিন্তু ট্র্যাক করছে। আমরা যদি চাই যে না আমরা ভিডিও ধরবো না, এখান থেকে আমরা চাচ্ছি চেঞ্জ, এইটা চেঞ্জ করব, চেঞ্জকে চেঞ্জ করব। তাহলে লিখে দিলাম CHANGE, চেঞ্জ। ঠিক আছে, চেঞ্জ লিখে দিলাম। তাহলে চেঞ্জ, আমরা চেঞ্জকে কি পরিবর্তন করব, কি চেঞ্জ করব বলেন তো একটা। REP LACE নাকি LACE, রিপ্লেস। তাহলে এখানে দেখেন শুধু যদি আমি রিপ্লেসে ক্লিক করি তাহলে এই ডকুমেন্টের মধ্যে সর্বপ্রথম যেটা চেঞ্জ লেখা আছে ওইটা রিপ্লেস হবে। আর যদি রিপ্লেস অলে ক্লিক করি তাহলে এই ডকুমেন্টের মধ্যে যত জায়গায় চেঞ্জ লেখা আছে সব জায়গা, এই যে আপনাকে বলে দিবে অল ডান ইউ মেড 42 জায়গায় আপনার এটা কি আছে চেঞ্জ আছে। তাহলে 42 জায়গায় চেঞ্জ করতে চান, ওকে, বাস এই 42 জায়গায় চেঞ্জ হয়ে রিপ্লেস হয়ে গেছে। বুঝে আসছে? ওকে, আচ্ছা। তারপর এখানে লেখা আছে সিলেক্ট অল, মানে আপনার ডকুমেন্টে যত লেখা আছে সবগুলো অল সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করে দেন সবগুলো, দেখেন ওই একদম যত পেজ থাকবে সবগুলো কি করে ফেলছে একসাথে সিলেক্ট করে ফেলছে, যেটা আমরা কন্ট্রোল এ দিয়েও অল সিলেক্ট করতে পারি, কন্ট্রোল এ দিয়েও অল সিলেক্ট করতে পারি। তারপর কি আছে এখানে সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অবজেক্ট অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি, সিলেক্ট অবজেক্টে ক্লিক করি, এখন দেখেন আমার কোনো কোথাও অবজেক্ট সিলেক্ট হচ্ছে না। এই যে ক্লিক করি সিলেক্ট হচ্ছে, সিলেক্ট হচ্ছে না, অর্থাৎ আমার এখানে কোনো অবজেক্ট নাই। আমরা যদি অবজেক্টকে নিয়ে আসি, যেমন এখানে ইনসার্টে গেলাম, এই যে পিকচার নেন, শেপ নেন, আইকন নেন, 3D মডেল নেন। আচ্ছা এখানে আমাদের যে এটা মূলত লেটেস্ট ভার্সন, এর জন্য অনেক অপশন আসবে। তো ওই 16তে মূলত অনেক কিছু কিছু অপশন নাই, ওইগুলো মূলত লাগে না। ঠিক আছে, তো আমরা এখান থেকে যদি শেপ নিই কয়েকটা, এই যে শেপ নিলাম, কন্ট্রোল ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটাকে কপি করি। আচ্ছা, এখন এই যে অবজেক্টগুলো, এগুলো মূলত অবজেক্ট আর কি। এখান থেকে আমরা যদি এটাকে সিলেক্ট করতে চাই তাহলে কি করতে হয়, কন্ট্রোল ধরে ধরে এইভাবে সিলেক্ট করতে হয়। কিন্তু কন্ট্রোল ধরে কয়েকটা তো মিস্টেক হইতেও পারে, তাই না? মিস্টেক হইতে পারে না? তো আমরা কি করতে পারি, এখান থেকে সিলেক্ট অবজেক্টে ক্লিক করে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করব। আমার লেখা কিন্তু সিলেক্ট, মানে লেখা সিলেক্ট হবে না, অবজেক্ট সিলেক্ট হবে। এখন বলবেন স্যার তাহলে এটাকে স্কিপ করে দেন, এখানে তাহলে কন্ট্রোল এ প্রেস করেন, কন্ট্রোল এ প্রেস করলে কি হবে, লেখা সিলেক্ট হয়ে যাবে, আবার এখানে শেপও সিলেক্ট হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি না আমার শুধু অবজেক্টগুলো সিলেক্ট হবে, তখনই আমরা এই অপশনকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাই এখানে এই যে দেখেন ড্র্যাগ এন্ড ড্রপ করে ধরাই দেন, সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। আবার একে সিলেক্ট করা সহজ আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে এখান থেকে যে কোনো একটা শেপে ক্লিক করেন, ফরম্যাটে আসেন, এগুলো আমাদের ক্লাসে আছে, আমরা আস্তে আস্তে শিখবো, এত ঘাবড়ানোর কিছু নাই। এই যে সিলেকশন প্যানে আসেন, আপনি এখানে যতগুলো শেপ নিয়েছেন, নাম কি, কাকে কপি করে নিয়েছেন, এখানে লেখা আছে দেখেন সিলেক্ট, এই যে কন্ট্রোল ধরেন, এই যে ক্লিক করেন, দেখেন ওখান দিয়ে আপনার সিলেক্ট হচ্ছে না, বাস সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি যা ইচ্ছে এগুলোকে তাই করতে পারেন। ঠিক আছে, এখন যা ইচ্ছে তাই করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এই ছিল মূলত আমাদের 3 নাম্বার ক্লাস। সুন্দর করে কাজটা করবেন। এই হোমের কাজ আপাতত, আপাতত না ফুললি শেষ। এই হোমের মধ্যেই মনে করেন যে আপনাদের 30% পর্যন্ত মানে কাজ হোমের মধ্যেই শুধু, বুঝতে পারছেন? হোম, যে হোম এবং ইনসার্ট যে ভালো করে করতে পারবে তে ওয়ার্ডের মাস্টার, তে ওয়ার্ডের মাস্টার। হোম এবং ইনসার্ট যে ভালো করে করতে পারবে সে ওয়ার্ডের মাস্টার। কথা যদি আমারটা মানে হয়, মিস্টেক হয়ে থাকে, আপনারা দেখেন। ওকে, আল্লাহ হাফেজ।